আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা একটু যারা এখনও জয়েন করেনি তাদেরকে একটু মেনশন করে দাও, যারা জয়েন করেনি তাদেরকে মেনশন করে দাও, কারণ হচ্ছে আমাদের ক্লাস শেষে ভিডিও ডিলিট হয়ে যাবে। যারা জয়েন করেনি তাদেরকে একটু মেনশন করে দাও। আর আমরা এখনই ক্লাস শুরু করতেছি, আমরা জাস্ট 2 মিনিট ওয়েট করি যাতে করে সবাই জয়েন করতে পারে, যেহেতু ক্লাস ডিলিট হয়ে যাবে, যার কারণে জয়েন হওয়ার জন্য কয়েকটা মিনিট আমি টাইম দিচ্ছি। এর মাঝখানে আমি কিছু লিখে নিই বা কয়েকটা ম্যাথের কোয়েশ্চেন তুলে নিই, তাহলে সুবিধা হবে আর কি। যেহেতু পরবর্তীতে দেখার সুযোগ নাই, সো যে কোনো কোয়েশ্চেন তোমরা কমেন্টে করবে, ইনস্ট্যান্ট কোয়েশ্চেন করবে, আমি সব কোয়েশ্চেন আনসার দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আজকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে করে অধ্যায়টা শেষ করে দেওয়া যায়। তাও দেখা যাক, যদি আমাদের শেষ করতে না পারি তাহলে অল্প হালকা বাকি থাকবে, দেখা যাক, কোনো সমস্যা নেই। আর না হয় আমরা হয়তো আজকে শেষ করে দিতে পারি। তাও আমি চাচ্ছি না আজকে শেষ করতে, আসলে লাস্টে হালকা বাকি রেখে আমি চাচ্ছি যে আগামী ক্লাসে যদি কিছু সৃজনশীল সলভ করে দেওয়া যায়। যদিও সৃজনশীলে তোমার যা ম্যাথ করাইছি মোর দেন এনাফ, এর বেশি প্রয়োজন নেই। তাও আর আগামী ক্লাসে যাতে করে আমি কিছু লেখচিত্র সম্পর্কে তোমাদের আইডিয়া দিতে পারি, কারণ এই অধ্যায়ে তোমার বিপরীত ত্রিকোণমিতির কিছু লেখচিত্র এবং কিছু টেকনিক্যাল টার্ম জানতে হয় এমসিকিউর জন্য। তো সেই জিনিসগুলো আমরা ট্রাই করব আজকের ক্লাসে, যাতে আমরা যদি আগামী ক্লাসে করাই দিতে পারি। সো আজকের ক্লাসে আমরা মোটামুটি অধ্যায়ের ম্যাথগুলো ফিনিশিং করে দিব। আর লাস্ট হচ্ছে আমাদের, এরপর হচ্ছে গ্রাফ রিলেটেড বা আশেপাশের কিছু জিনিস আমরা আগামী ক্লাসে বলে দিব, যা ওই ক্লাসটাই হচ্ছে এই অধ্যায়ের ফিনিশিং ক্লাস। ওকে, তাহলে তোমরা যারা জয়েন করছো, আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার কিনা কনফার্ম করো। কনফার্ম করলে আমরা অলরেডি ম্যাথ করানো শুরু করে দিই। আমরা গত ক্লাসে যেখানে শেষ করছিলাম সেখান থেকে আমরা শুরু করব। আচ্ছা, একটা ম্যাথ আছে আমাদের এরকম, 10ওয়ালা ম্যাথগুলো আমরা গত ক্লাসে শুরু করছিলাম। 10x প্লাস 10 2x প্লাস 10 3x = 0। তো এই ম্যাথটা আমাদের করতে হবে, তো আমরা মনোযোগ দিয়ে খেয়াল করব। এই যে আমার এই ম্যাথটা আমরা মনোযোগ দিয়ে খেয়াল করব, এই ম্যাথটা আমরা কীভাবে করতেছি, কারণ এই ম্যাথে আমাদের অনেক কিছু শেখার আছে। ওকে, তাহলে আমরা সবাই মনোযোগ দিয়ে খেয়াল করি, আমার সাউন্ড ভিডিও ক্লিয়ার কিনা কনফার্ম করো। সাউন্ড ভিডিও ক্লিয়ার হলে আমি এক্ষুনি শুরু করতেছি। সাউন্ড ভিডিও ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করো। সাউন্ড ভিডিও ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা শুরু করে দিই। আর কোনো ঝামেলা নেই, আমরা লেট করব না, আমরা এখনই আমাদের ক্লাস শুরু করে দিই। আচ্ছা, আর তোমাদের স্ক্রিনশট যেহেতু আমি দিব না, তোমাদের ক্লাস টাইমে স্ক্রিনশট নিতে হবে। আমি একটা প্রত্যেকটা ম্যাথ করার পর একটু করে সরে দাঁড়াবো, স্ক্রিনশট নিয়ে নিবা, নিজ দায়িত্বে স্ক্রিনশট নিয়ে নিবা, যাতে করে তোমরা পরবর্তীতে করতে পারো। আর আমাদের দেখা যাক, প্রথম কথা হচ্ছে ভাইয়া, আমাদের এখানে 3টে জিনিস আছে। একটা হচ্ছে x, আরেকটা হচ্ছে 2x, আরেকটা হচ্ছে 3x। এখন কোনো ম্যাথে যখন x আর 2x থাকে তখন আমরা 2xটাকে x এ রূপান্তর করে ফেলতে পারি। তারপর হচ্ছে মানে এক কথা আমরা একই কনফিগারেশন আনি। তো এখানে একটা কাজ করে দেখি, এখানে যে কাজটা আমরা করব সেই কাজটা হচ্ছে, এই যে তোমার এখানে 10 3x আছে, তার সাথে আর কি আছে, x এবং 2x আছে। তাহলে আমার এখানে 3টে জিনিস আছে, x 2x 3x। তাহলে আমরা 3xকে কি করলে x এবং 2x এর মতো বানানো যায়? সিম্পল হচ্ছে ভাইয়া, 3xকে আমরা লিখতে পারি x প্লাস 2x।
এটা করলে 3x আর 3x এর মতো থাকে না, x এবং 2x এর মতো হয়ে যায়। এবং এখানে 3x নাই, এখানে আছে tan 3x, তখন এটা হয়ে যাবে tan a প্লাস b এর ফর্মুলা। আর আমরা জানি ভাইয়া tan a প্লাস b এর ফর্মুলা কি? tan a প্লাস b এর ফর্মুলা হচ্ছে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b, tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। এখন একটু খেয়াল করো, তাহলে তুমি দেখো এখান থেকে তুমি সিম্পল এটাকে যদি ফর্মুলা করো তাহলে কি পাবা? tan x প্লাস tan 2x ডিভাইডেড বাই 1 মাইনাস tan x ইন্টু tan 2x। এটা হচ্ছে আমার মেইন বেসিকটা। এই ম্যাথের মধ্যে আমরা যদি 3x কে সামহাউ x প্লাস 2x লিখি তাহলে সেটা থেকে আমরা যা পাবো সেটা হচ্ছে এটা। এখান থেকে যা পাবো সেখানে tan x tan 2x, tan x tan 2x। এর মানে দেখো যে ম্যাথটাতে আগে তিনটা জিনিস ছিল x 2x 3x, ওই ম্যাথে এখন দুইটা জিনিস আছে অনলি x এবং 2x। ওই কারণে আমরা এই ম্যাথের ক্ষেত্রে 3xটাকে এভাবে রূপান্তর করব। আগে বলো এই কনসেপ্টটা বুঝছো কিনা, এই টেকনিকটা বুঝছো কিনা, যে কেন আমি এটা করব সেটা বুঝছো কিনা? বুঝলে আমরা সামনের দিকে আগাবো এবং একটা স্ক্রিনশট তুলে নেব। অবশ্যই বুঝছি কিনা বলো, এতটুকু বুঝছি কিনা বলো, এতটুকু আমরা বুঝছি কিনা একটু ক্লিয়ার করো। আগে বলো এতটুকু আমরা বুঝছি কিনা। ওকে, যদি এতটুকু বুঝে থাকি এবার একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের মেইন কনসার্ন ছিল কেন আমরা এটা করব। তো আমাদের অনেকে বুঝে না কেন করতেছি, হঠাৎ করে তো আমরা হুদাই তো কোনো কাজ করব না, হুদা কোনো কাজ করার কোনো দরকার নাই। আসো তাহলে আমরা এখান থেকে এবার এখানে বসাই tan x প্লাস tan 2x প্লাস এটাকে লিখবো tan x প্লাস 2x ইকুয়ালস টু 0, কারণ 3x মানে হচ্ছে x প্লাস 2x। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি tan x প্লাস tan 2x প্লাস এখান থেকে লেখা যায় সেটা হচ্ছে কি tan a প্লাস b এর ফর্মুলা হচ্ছে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b ইকুয়ালস টু হচ্ছে 0। এবার একটা জিনিস খুব মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, এই tan x প্লাস tan 2x এখানেও আছে, tan x প্লাস tan 2x এখানেও আছে। তাহলে আমার মন কি কমন করতে চাচ্ছে? অবশ্যই আমার মন চাইবে, যার মন চাইবে না তার মনটা ধরে পিটানো উচিত। আমাদের এখানে যেটা আছে এখানে সেটা আছে, কমন নিবা না কেন? অবশ্যই কমন নিব। তাহলে আমরা কমন নিয়ে নিব, কমন নিলে কি হয়ে যাচ্ছে tan x প্লাস tan 2x, এটা কমন নিয়ে নিলাম। এটা কমন নিলে থাকে কি, এখানে থাকবে 1 প্লাস এখানে থাকবে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস tan x tan 2x ইকুয়ালস টু 0। এখন তোমরা বলো এখানে একটা ভগ্নাংশ ছাড়া প্লাস আর একটা ভগ্নাংশ যুক্ত, এই দুটোকে একসাথে করার জন্য তোমার মন কি করতে চাইবে? তোমার মন কি করতে চাইবে একটু বলো, তোমার মন কি করতে চাইবে? ইভান সাইদ আরেকবার কোনটার কথা বলছিলা? আমরা এখানে জাস্ট জিনিসটা হচ্ছে tan 3x কে আমরা x প্লাস 2x লিখতেছি একটাই কারণে, এটার ফর্মুলা করলে এটা আসবে, এটা তো আমরা জানি। এখন এই কাজটা যখন করলা দেখো এখানে কি কি আছে tan x tan 2x, এখানে কি কি আছে এখানেও tan x আর tan 2x আছে। এর মানে 3xটাকে আমি x আর 2x এ রূপান্তর করে ফেললাম। এটা করার পর দেখলাম দুই জায়গায় একই জিনিস কমন আছে, কমন নিয়ে নিলাম। কমন নেওয়ার পরে এটা পাইলাম, এর মানে নিশ্চয়ই আমার মন লসাগু করতে চাইবে, আমরা এখন লসাগু করে দিব। তাহলে tan x প্লাস tan 2x আমাদের এখানে আছে, ইন্টু আমার মন লসাগু করতে চায়, তাহলে 1 মাইনাস tan x ইন্টু tan 2x রাখলাম। তাহলে আমাদের এখানে লসাগু করলে কি হয় 1 মাইনাস tan x tan 2x প্লাস 1 ইকুয়ালস টু 0। এবার দেখো এটার সাথে এটা গুণ আকারে আছে, ভালো কথা। এখন তুমি এই জিনিসটাকে যদি এখানে লেখো সমস্যা তো নাই, মানে জিনিসটা হচ্ছে তোমার এরকম, তোমার এখানে আছে a, এখানে আছে b ডিভাইড বাই c। তো তুমি যদি সিটাকে এটার পাশে a বাই c ইন্টু b লেখো তাও তো কোনো সমস্যা নাই না, কিন্তু সেটা করলে একটা সুবিধা আছে। কি সুবিধা? পরের লাইনে দেখতে পাবা। তাহলে দেখো আমরা কি করলাম, এই tan x প্লাস tan 2x যেটা আছে তার নিচে 1 মাইনাস tan x tan 2x কে নিয়ে আসলাম, ইন্টু 1 প্লাস 1 সমান হচ্ছে 2 মাইনাস tan x
tan 2x ইকুয়ালস টু 0। তাহলে দেখো এই যে এই জিনিসটা এটা অ্যাকচুয়ালি এটা ফর্মুলা না, কার ফর্মুলা? tan a প্লাস b এর ফর্মুলা। তাহলে tan x প্লাস 2x মান হচ্ছে এটা হয়ে যাবে tan 3x ইন্টু 2 মাইনাস tan x tan 2x ইকুয়ালস টু 0। তাহলে আমরা বলতে পারবো হয় এটা ইকুয়ালস টু 0, এখান থেকে একটা সমাধান পাবো, অথবা এটা ইকুয়ালস টু 0, এখান থেকে আরেকটা সমাধান পাবো। এখন তুমি তাহলে বুঝছো কিনা দেখো, আমরা এই বড় জিনিসটাকে তো বড় রাখা যাবে না, ছোট করে ফেললাম, অটোমেটিক ফর্মুলা মিলে গেছে। তাহলে বলো আমরা একটু বুঝছি কিনা। তা আমি আবারও বলতেছি একটু সংক্ষেপে, tan x প্লাস tan 2x প্লাস tan 3x আছে। এখানে আমরা যে কাজটা করলাম ভাইয়া, আমরা তাহলে আমরা এখানে 3xকে আমরা x প্লাস 2x লিখলাম, তারপর হচ্ছে tan x প্লাস 2xকে আমরা লিখতে পারি tan a প্লাস tan b ডিভাইড বাই 1 মাইনাস tan a tan b। এখানে যা আছে এখানে তা আছে, কমন নিলাম, লসাগু নিলাম। নিচেরটাকে যদি এখানে না রেখে, যেহেতু গুণ আকারে আছে যে কোনো জায়গায় রাখতে পারি, আমি এটাকে এখানে রাখলে আমার সূত্র মিলে যায়, এখানে রাখলাম। তাহলে এটা ইন্টু এটা সমান 0। আমরা জানি দুইটা জিনিস গুণ আকারে থাকলে হয় এটার মান 0 অথবা এটার মান 0 দিয়ে করতে হয়। তো আমরা সেই কাজটাই করতেছি। বল আমরা একটু বুঝছি কিনা, এতটুকু বুঝছি কিনা, অবশ্যই স্ক্রিনশট তুলে নিবা, এতক্ষণ টাইম লাগার কথা নেই স্ক্রিনশট তুলতে। তাহলে আমাদের এতটুকুই হচ্ছে আমাদের মেইন কনসার্নটা, যে আমরা এখান থেকে এতটুকু লিখলাম। এবার আসো আমরা পরের স্টেপে যাই। তাহলে এটাই হচ্ছে আমার লাস্ট লাইন, সেই লাস্ট লাইনটা আমি উপরে লিখতেছি। লাস্ট লাইনটা হচ্ছে এটা, tan 3x ইন্টু 2 মাইনাস tan x tan 2x ইকুয়ালস টু হচ্ছে 0। এটাই ছিল আমাদের লাস্ট লাইন। ওকে, এবার আসো আমরা এখান থেকে ক্যালকুলেশন করি, হয় অথবা দিয়ে। তাহলে আসো আমরা ক্যালকুলেশন করতে থাকি। সেটা হচ্ছে কি ভাইয়া, তাহলে আমরা লিখতে পারবো হয় tan 3x ইকুয়ালস টু 0 অথবা 2 মাইনাস tan x tan 2x ইকুয়ালস টু 0। এবার আসো এখান থেকে tan 3x ইকুয়ালস টু 0 আমরা পড়ছিলাম হচ্ছে ভাইয়া tan থিটার মান 0 হলে থিটা ইকুয়ালস টু n ফাই। আমরা এভাবে বলছিলাম sin থিটা ইকুয়ালস টু 0 হলে থিটা ইকুয়ালস টু হচ্ছে n ফাই, আর tan থিটা ইকুয়ালস টু 0 মানে হচ্ছে sin থিটা ডিভাইডেড বাই cos থিটা ইকুয়ালস টু 0। ওই জন্য বলছিলাম sin থিটা 0 মানে tan থিটা 0, ওই কারণে বলছিলাম sin থিটার ফর্মুলা যেটা tan থিটার ফর্মুলা যেটা সেটা থিটা ইকুয়ালস টু n ফাই। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো tan থিটা ইকুয়ালস টু 0 হলে, এখানে থিটা বলতে এই পুরো জিনিসটা মিন করে, তাহলে আমাদের 3x, এই 3x ইকুয়ালস টু হচ্ছে n ফাই। সুতরাং আমরা এখান থেকে বলতে পারবো x ইকুয়ালস টু হচ্ছে n ফাই ডিভাইড বাই 3। আর আমরা আরেকটা কথা বলছিলাম গত ক্লাসে, পাশে যদি সাইড নোটে লিমিট দেওয়া থাকে কীভাবে করবো সেটা গত ক্লাসে দেখাইছিলাম। কোনো ম্যাথে লিমিট যদি থাকে সেটা ওই কনসেপ্টটা করব, সলভ করার পর না হয় করব না। তো আমি কোনো ম্যাথে আর লিমিট দেখাবো না, থাকলেও দেখাবো না, না থাকলেও দেখাবো না, আমি শুধু প্রসিডিউরটা দেখাবো। এটা হচ্ছে এক্সের একটা মান পেয়ে গেলাম। ওকে, এটা আশা করি আমাদের সবার ক্লিয়ার, এটা আমরা পেয়ে গেলাম। এখন আসো যদি আমরা এটা পেয়ে যাই, এবার আমরা পরবর্তীতে যাই। ভাইয়া এটা না সলভ করলাম, এটা সলভ করতে হবে না। এখন এটা সলভ করতে গেলে দেখো খুব সুন্দর করে বলা যায়, ভাই এখান থেকে আমরা লিখতে পারি tan x ইন্টু tan 2x ইকুয়ালস টু হচ্ছে 0, সরি 2টা অপোজিটে গেলে 2। এখন তো এখান থেকে তুমি কি চাইলে বলতে পারো এটা ইকুয়ালস টু 2, এটা ইকুয়ালস টু 2, এটা তো বলা যায় না, 0 থাকলে একটা কথা ছিল। তাহলে আমার কি করতে হবে, এটা আবার ম্যাথ করতে হবে। ঠিক হুবহু সেম ম্যাথটা গত ক্লাসে আমরা করছিলাম, 2 এর জায়গায় জাস্ট 1 ছিল। অনেককে বার ওই ম্যাথটা আসছিল, দেখি কয়জনে পারো। এখানে আমরা কি করব একটু বলো তো, দেখি কমেন্টে বলো আমরা এটাকে সলভ করার জন্য কি করব। এটাকে সলভ করার জন্য কি করবে একটু বলো। না সাইন বাই কস না, সাইন বাই কস তো আমরা করছিলাম ইজির জন্য যখন আমাদের এখানে প্লাস ছিল।
যখন আমাদের প্লাস ছিল টেন এক্স প্লাস মনে করো টেন টু এক্স, তখন তো আমরা সরাসরি কিছু করতে পারতেছি না, তখন আমরা সাইন বাই কস করলাম, সাইন বাই কস করলাম, দুইটাকে লসাগু করে ওই ত্রিকোণমিতির সূত্র মিলে গেছে। এখানে তো আমাদের সেটা হবে না, এটা তো গুণাকারে আছে। গুণাকার থাকলে সিম্পল টেন টু এক্সের ফর্মুলা করবো, টেন টু এক্সের ফর্মুলা করবো। হ্যাঁ, তাহলে আমাদের টেন টু এক্সের ফর্মুলা করবো, টেন এক্স ইন্টু টেন টু এক্সের ফর্মুলা করবো টু টেন এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার এক্স ইকুয়ালস টু হচ্ছে টু। এবার আমরা এখান থেকে লিখতে পারবো উপরে টু টেন ইন্টু টেন মানে হচ্ছে টু টেন স্কোয়ার, তাহলে টু টেন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার এক্স ইকুয়ালস টু হচ্ছে টু। তো আমরা সরাসরি এই কাজটা করতে পারি, টু টু কাটাকাটি করে দিতে পারি, তাহলে টেন স্কোয়ার এক্স ইকুয়ালস টু আমাদের ওয়ান পাবো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি বজ্রগুণন করবো, বজ্রগুণন করলে বলতে পারি টেন স্কোয়ার এক্স ইকুয়ালস টু হচ্ছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার এক্স। এখান থেকে টেন স্কোয়ার এক্স এদিকে আসলে আসবে টু টেন স্কোয়ার এক্স ইকুয়ালস টু হচ্ছে ওয়ান। এখান থেকে বলতে পারবো টেন স্কোয়ার এক্স ইকুয়ালস টু হচ্ছে ওয়ান বাই টু। এখান থেকে বলতে পারবো হচ্ছে টেন এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু। আগে বলে একটু বুঝছি কিনা? একটু যদি বুঝে থাকি তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাই আমরা তো এই ফর্মুলা জানি, ফর্মুলাটা কি টেন থিটা ইকুয়ালস টু টেন আলফা হলে থিটা ইকুয়ালস টু হচ্ছে এন ফাই প্লাস আলফা। কিন্তু কথা হচ্ছে ভাই আপনি যে ওয়ান বাই রুট টু বলতেছেন, এই ওয়ান বাই রুট টুর মান কত তো আমরা জানি না। তো আমরা এখানে একটা ধরে নিব আন্দাজে, আমরা ধরে নিব হচ্ছে এটা টেন আলফা। এই যে ওয়ান বাই রুট টুকে আমি ধরে নিব কি টেন আলফা। তাহলে আমি ওয়ান বাই রুট টুকে যদি টেন আলফা ধরে নিই তাহলে আমরা এখান থেকে বলতে পারি টেন এক্স ইকুয়ালস টু আছে প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু। এখান থেকে আমরা বলতে পারি টেন এক্স ইকুয়ালস টু হচ্ছে প্লাস মাইনাস ওয়ান বাই রুট টুকে আমি ধরে নিব হচ্ছে টেন আলফা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে টেন এক্স ইকুয়ালস টু হচ্ছে প্লাস মাইনাস টেন প্লাস মাইনাস আলফা, কারণ প্লাস মাইনাসটা টেনের ক্ষেত্রে ভিতরে ঢুকানো যায়। তাহলে আমরা টেন থিটা ইকুয়ালস টু টেন আলফা হলে থিটা ইকুয়ালস টু এন ফাই প্লাস আলফা। তাহলে আমাদের এক্স ইকুয়ালস টু হচ্ছে এন ফাই প্লাস মানে হচ্ছে প্লাস মাইনাস, এখানে প্লাস মাইনাস আছে আলফা। আর আলফার মান কত? তো তুমি যেহেতু লিটারেলি ওয়ান বাই রুট টু এটার মান তুমি টেন আলফা ধরছো, দ্যাট মিনস আলফা ইকুয়ালস টু কত? আলফা ইকুয়ালস টু টেন ইনভার্স ওয়ান বাই রুট টু। এখানে তোমাকে লিখে দিতে হবে যেখানে আলফা ইকুয়ালস টু টেন ইনভার্স ওয়ান বাই রুট টু। আমরা বলছিলাম আননোন কোনো যদি রাশি থাকে যেটার মান আমি জানি না, যেমন টেনের ক্ষেত্রে ওয়ান বাই রুট টু এর মান কত আমরা জানি না, সেক্ষেত্রে আমরা সেটাকে টেন আলফা ধরে নিব, তাহলে আমাদের হয়ে যাবে। বলো বুঝছি কি না? বুঝছি কিনা বলো? ওকে, এবার হুবহু সেম ম্যাথ আরেকটা থাকতে পারে, তবে ওই ম্যাথের মধ্যে একটু চেঞ্জ আসবে। একটু চেঞ্জ আসলে যেই ম্যাথটা আসবে সেই ম্যাথটা এখন আমি তোমাদের করে দেখাই, কারণ তোমরা পরীক্ষায় তো আবার তোমাদের একটা বদ অভ্যাস আছে, সিমিলার টাইপের ম্যাথ দেখলে তাকে তুমি সেম মনে করো, দিস ইজ সিমিলার মনে করো সেম। তো সেম মনে করো তোমরা ওই সেমটা করে গিয়ে পরীক্ষায় যায় পাস খাও। তো আসি তাহলে আমরা এই ম্যাথটা হচ্ছে এরকম, আমাদের একটু আগে তো ছিল এরকম, এই যে টেন থিটা প্লাস টেন টু থিটা প্লাস টেন থ্রি থিটা ইকুয়ালস টু কিন্তু জিরো ছিল একটু আগের ম্যাথ, থিটার জায়গায় এক ছিল আর কি, সমস্যা নেই, যে কোনো একটা হলে হয়। এখনকার ম্যাথে হচ্ছে এটা সমান আবার এই তিনটের গুণফল টেন থিটা টেন টু থিটা টেন থ্রি থিটা। তো একটু আগের ম্যাথে তুমি যে কনসেপ্ট করছো ওই কনসেপ্ট এখানে আর করলে হবে না, কারণ অনেক বিশাল হয়ে যাবে। কারণ আগেরবার ডান পক্ষে শূন্য ছিল কিন্তু এখন ডান পক্ষে শূন্য নাই। কিন্তু একটা সুবিধা আছে, বামে যারা আছে ডানেও তারা আছে, খালি গুণাকারে। তাহলে আমরা একটা কাজ করব, সিঙ্গেল একটা কাজ করব, দেখো টেন থিটা প্লাস টেন টু থিটাকে রেখে দিয়ে আমরা একটু আগে কী করছিলাম, থ্রি থিটাটাকে আমরা চেঞ্জ করে দিয়েছিলাম, এখানে থ্রি থিটাটাকে আলাদা করে দিই। আলাদা করে দিলে কি হয়, টেন থিটা টেন টু থিটা টেন থ্রি থিটা মাইনাস টেন থ্রি থিটা। যখন এটা ডানে গেল স্বাভাবিক তোমার কাছে মনে হবে ভাইয়া টেন থ্রি থিটা আমাদের এখানেও আছে এখানেও আছে, কমন নিতে আপত্তি নাই। হ্যাঁ আসলেই কমন নিতে কোনো আপত্তি নাই। তাহলে আমরা এখান থেকে বলতে পারি টেন
আর টেন থ্রি থিটা যদি কমন নিই, টেন থ্রি থিটা যদি কমন নিই, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো টেন থিটা টেন টু থিটা মাইনাস ওয়ান। আর এইদিকে থাকে হচ্ছে টেন থিটা প্লাস টেন টু থিটা। এবার তুমি চিন্তা করো ভাইয়া, তোমার এরকম মনে হয় না, ইস যদি আমাদের টেন থিটা প্লাস টেন টু থিটার নিচে ওয়ান মাইনাস টেন থিটা টেন টু থিটা থাকতো, তাহলে আমি তাকে টেন থিটা প্লাস থ্রি থিটা লিখতে পারতাম, টু থিটা লিখতে পারতাম। ইস যদি এরকম থাকতো এটা লিখতে পারতাম। হ্যাঁ রে ভাই, আছে তো, এই যে আছে, কিন্তু ঝামেলা একটা, এখানে তো ভাই ওয়ান মাইনাস এটা নাই, এটা মাইনাস ওয়ান আছে, এটা মাইনাস ওয়ান আছে, তাহলে আমরা কি করব, মাইনাস কমন নিব। আগে মাইনাস কমন নিয়ে নিই, তাহলে লিখতে পারি টেন থিটা প্লাস টেন টু থিটা, এই মেথড আর সোজা, মাইনাস কমন নিলে টেন থ্রি থিটা কিন্তু এখানে হয়ে যাচ্ছে ওয়ান মাইনাস টেন থিটা টেন টু থিটা। এবার তো সিম্পল হিসাব নিকাশ ভাই, এটাকে আপনি নিচে নিয়ে আসেন, নিচে আনলে আমাদের এই ফর্মুলা মিলে যাচ্ছে, তাহলে এই ফর্মুলাটা আমরা মিলানোর জন্য এটাকে নিচে নিয়ে আসবো। তাহলে নিচে নিয়ে আসি টেন থিটা প্লাস টেন টু থিটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন থিটা টেন টু থিটা ইকুয়ালস টু মাইনাস টেন থ্রি থিটা। আর এদিকে বুঝতে পারতেছি টেন এ প্লাস টেন বি ডিভাইড বাই ওয়ান মাইনাস টেন এ টেন বি, টেন এ প্লাস বি মান হচ্ছে থ্রি থিটা প্লাস টু থিটা, এর মান হচ্ছে টেন থ্রি থিটা ইকুয়ালস টু মাইনাস টেন থ্রি থিটা। এ মাইনাসটা যখন বামে আসবে তখন বলতে পারবো হচ্ছে কত, প্লাস হয়ে যাবে, তাহলে আমাদের বামে আসলে টু টেন থ্রি থিটা ইকুয়ালস টু জিরো, এর মান হচ্ছে টেন থ্রি থিটা ইকুয়ালস টু জিরো। তো আমরা জানি টেন থিটা ইকুয়ালস টু টেন আলফা হলে টেন থিটা ইকুয়ালস টু জিরো হলে থিটা ইকুয়ালস টু এন পাই, সুতরাং থ্রি থিটা ইকুয়ালস টু হচ্ছে এন পাই, সুতরাং থিটা ইকুয়ালস টু হচ্ছে এন পাই ডিভাইডেড বাই থ্রি, অ্যান্ড দিস ইজ আওয়ার আনসার। বলো বুঝছি কিনা, বুঝেছি কিনা একটু বলো, স্ক্রিনশটও তুলে নাও, আমরা বুঝছি কিনা এই ম্যাথটা বুঝছি কিনা। তাহলে সিম্পল, আমরা থ্রি থিটাটাকে এই পাশে নিয়ে আসলাম, থ্রি থিটাটাকে আমরা এই পাশে আনলে কমন নিলাম, কমন নেওয়ার পর ওই যে ওইখানে নিচে যেটা লাগে সেটা চলে আসে, তার জন্য মাইনাস কমন নেওয়া লাগে, নিলাম, নিচে নিলাম, ফর্মুলা পাইলাম, এক পাশে নিয়ে টু টেন থ্রি থিটা বললাম, টুটা তো কনস্ট্যান্ট জিরো হয়ে যাবে, টেন থ্রি থিটা ইকুয়ালস টু জিরো, তাহলে থ্রি থিটা সমান হচ্ছে এন পাই, সূত্র, তাহলে থিটার মান বের করতেছি এন পাই বাই থ্রি, শেষ। ওকে, এগারো সহজ ফর্মুলা। তাহলে এই টাইপটা আমাদের শেষ, টেনের টাইপ আমাদের শেষ। এবার হচ্ছে সাইন কসের টাইপ। তো সাইন কসের যে টাইপগুলা, সেই টাইপগুলো আমরা এখন করব। আসো আমরা করাইয়ে দিই, এই টাইপগুলো থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। এখন যে টাইপটা করাবো, এই টাইপ থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন হয়। তো আসো, পরীক্ষায় যে সবচেয়ে বেশি প্রশ্ন হয় তার জন্য তোমাদের সূত্রগুলো একটু জেনে রাখতে হবে। কোন কোন সূত্র লাগবে ভাইয়া? সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা লাগবে, টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। ভাইয়া সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা লাগবে, টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু। ভাইয়া cos c প্লাস cos d ফর্মুলা লাগবে, টু cos c প্লাস d বাই টু cos c মাইনাস d বাই টু। ভাইয়া cos c মাইনাস cos d এর ফর্মুলা লাগবে, টু সাইন c প্লাস d বাই টু cos d মাইনাস c বাই টু। তাহলে দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের এখানে সি মাইনাস ডি হয়। ওকে ওকে, কিন্তু কসের মাইনাসের ক্ষেত্রে ডি মাইনাস সি হয়। তাহলে তোমার এখানে কোনো জায়গায় আছে মনে করো আমাদের কস এক্স মাইনাস কস টু এক্স, দ্যাটস ওকে। অর্থাৎ বড়টাকে পিছনে রাখলে আমার জন্য সুবিধা, না হয় লাইনেরটা বেড়ে যাবে, লাইনেরটা বাড়ানোর দরকার নাই। তাহলে আমরা মাথায় রাখবো কসের বিয়োগের ফর্মুলার ক্ষেত্রে বড়টাকে পরে রাখবো, আর অন্য সকল ক্ষেত্রে বড়টাকে আগে রাখবো, তাইলে আমাদের সব ম্যাথ মিলে যাবে অটোমেটিক। অর্থাৎ তোমার টেনশন করতে হবে না। তাহলে আমার বলো এই জিনিসটা বুঝছি কিনা? অর্থাৎ কসের ক্ষেত্রে আমরা দেখবো পরেরটা যদি আগে, আমাদের বড়টা যদি পরে থাকে, বড়টা পরে থাকলে এটা ডি এটা সি, ডি মাইনাস সি করলে ধনাত্মক চলে আসবে, তখন আমার একটা লাইন কমে যাবে। সো আমরা ওই জিনিসটা মেনটেন করে করবো, ওই জিনিসটা মেনটেন করে আমরা সামনের দিকে আগাবো আর কি। আশা করি আমরা ফর্মুলাগুলো মুখস্থ জানি। এবার আসলে আমরা ম্যাথের দিকে গমন করি।
আচ্ছা, এই ম্যাথগুলো করার আগে তোমাকে আমি আরেকটা কথা বলে রাখি। সেই কথাটা হচ্ছে ভাইয়া, ফর্মুলা করার সময় কিন্তু সাইনের সাথে সাইনের যোগের ফর্মুলা আছে, সাইনের সাথে সাইনের বিয়োগের ফর্মুলা আছে, কজের সাথে কজের যোগের ফর্মুলা আছে, কজের সাথে কজের বিয়োগের ফর্মুলা আছে। সাইনের সাথে কজের, কজের সাথে সাইনের যোগের কোনো ফর্মুলা নাই, বিয়োগের কোনো ফর্মুলা নাই। ওই কারণে ফর্মুলা করতে হলে সাইনের সাথে সাইন রাখতে হবে, কজের সাথে কজ রাখতে হবে, তাইলে ফর্মুলা মিলবে। এই কথাটা মাথায় রেখে এই ধরনের ম্যাথগুলো আমাকে সলভ করতে হবে। আসো আমরা সলভ করে ফেলি। ওকে, সামনে আগাই তাইলে। সামনে আগাইলে প্রথম ম্যাথটা আমরা দেখি। প্রথম ম্যাথটা হচ্ছে cos 7 থিটা ইকুয়ালস টু, এগুলো তোমার বইয়ের 4 নাম্বারের ম্যাথ, আমি নাম্বার দিচ্ছি না, তোমরা খুঁজে নিবে কষ্ট করে। cos 7 থিটা ইকুয়ালস টু cos 3 থিটা প্লাস সাইন 5 থিটা, cos 3 থিটা প্লাস সাইন 5 থিটা। এই ম্যাথটা তোমাকে সলভ করতে বলছে। এখন একটু খেয়াল করে দেখি ভাইয়া, আমাদের এখানে যোগ বিয়োগ আছে, ভালো কথা, কিন্তু ভাইয়া আমাদের কজের সাথে সাইনের কোনো ফর্মুলা মিলবে না। কজের সাথে ফর্মুলা মিলাইতে হলে কজেরই মিলবে। এখানে সাইন আছে পুরো লাইনের মধ্যে অনলি একটা, এর মানে সাইনের ফর্মুলা তো করতে পারবো না। কজ আছে দুইটা, তাহলে এই দুইটাকে এক পাশে না আনলে ফর্মুলা মিলবে? তোমরাই বলো। এই দুইটাকে যদি আমরা এক পাশে না আনি, এই দুইটাকে যদি আমরা এক পাশে না আনি, ফর্মুলা মিলবে কি মিলবে না আমাকে বলো। এই দুইটাকে আমি এক পাশে না আনলে ফর্মুলা মিলবে না। এবং এক পাশে আনার ক্ষেত্রে কোন পাশে নিব? আমরা বলছিলাম ভাইয়া এটা এ পাশে চলে গেলে কিন্তু, বা এটা এ পাশে আসলে কিন্তু মাইনাস হয়ে যায়। ওই কারণে এমনভাবে নিব যাতে করে কি থাকে, যাতে করে আমার ছোটোটা আগে থাকে। তাহলে আমার 3 থিটাকে আগে রাখি, তাহলে আমরা এখানে লিখতে পারি cos 3 থিটাকে আগে রাখলাম, এটাকে নিলে মাইনাস cos 7 থিটা, আর সাইন 5 থিটা সে তার মতোই থাকুক, ইকুয়ালস টু 0। এই লাইনটা বুঝছি কি বুঝি নেই? মানে আমরা এই cos 7 থিটাটাকে এই পাশে এখানে আইনা মাঝখানে ঢুকাই দিলাম মাইনাসে, এরপর শূন্যটাকে ডানা রাখলাম আর কি। এই লাইনটা বুঝছি কি বুঝি নেই? আগে বলে এই লাইনটা বুঝছি কি বুঝি নেই? আচ্ছা, অনেকের মনে হয় বুঝতে সমস্যা হয়েছে, আমি আবার বলি, আমি তোমাকে জাস্ট এভাবে দেখাই। আমি ভেঙে লিখি cos 7 থিটা ইকুয়ালস টু cos 3 থিটা প্লাস সাইন 5 থিটা। তো আমরা কি করলাম ভাইয়া, ওই কজের ক্ষেত্রে তো আমরা বলছিলাম cos c মাইনাস cos d এর ফর্মুলা হচ্ছে 2 সাইন c প্লাস d বাই 2 cos সাইন d মাইনাস c বাই 2। প্রথমটাকে আমরা সি ধরি, পরেরটাকে আমরা ধরি ডি। তাহলে আমি যদি এখানে মনে করো সি এবং ডি এর মধ্যে, এখানে যেমন 3 থিটা আর 7 থিটার মধ্যে বড় কোনটা? 7 থিটা বড়। 7 থিটাকে যদি আমি পরে রাখি, 3 থিটাকে যদি আগে রাখি, তাহলে এখানে বিয়োগ করার সময় 7 থিটা মাইনাস 3 থিটা হবে। ওই কারণে আমরা কি করি, এমনভাবে করি যাতে করে আমাদের বড়টা পরে থাকে। যদিও না করলেও সমস্যা নাই, একটা লাইন বেড়ে যাবে, খুদেই লাইন বাড়ানোর দরকার নেই। তো আমার কথা হচ্ছে আমরা এমনভাবে করব যাতে বড়টা কি থাকে, পরে থাকে, কজের ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে না। তো ভালো কথা, তাহলে আমার cos থিটাটাকে আগে রাখবো, cos 7 থিটাটাকে এটার পরে নিব। তাহলে কিভাবে নিব? এটাকে ডান পাশে নাও, তাহলে 0 ইকুয়ালস টু লেখা যায় cos 3 থিটা, এটার পরেই এটাকে নিব cos 7 থিটা নিলাম, আর এদিকে তো সাইন 5 থিটা আছেই, ভালো কথা। এবার একটু খেয়াল করে দেখো, এই লাইনটাকে জাস্ট আমি ডানের জিনিসটাকে বামে লিখলাম, ডান পাশে 0 লিখলাম। এবার বলো বুঝছো কিনা? এবার বলো বুঝছো কিনা? এবার বলো বুঝছি কিনা? এবার বুঝছি কিনা বলি? ওকে, এবার আসো জাস্ট আর কিছুই না, ফর্মুলা করে দিলে দেখবা অটোমেটিক, আর তোমার কিচ্ছু করা লাগবে না। এই ধরনের ম্যাথে জাস্ট তুমি যদি এই সেন্সটা মাথায় জাগ্রত করতে পারো,
আমার কজের সাথে কজের ফর্মুলা, সাইনের সাথে সাইনের ফর্মুলা করব এবং তাদেরকে এই যে এই দুইটাকে আমি পাশাপাশি রেখে ফর্মুলার জন্য পাশাপাশি রাখলাম। আর বাকিটা দেখবা অটোমেটিক হবে। এই ধরনের ম্যাথের একটাই সুবিধা, এই জিনিসটা চুজ করতে পারলে বাকি কাজ অটোমেটিক হয়ে যাবে। কিভাবে ভাইয়া, cos c মাইনাস cos d ফর্মুলা করব, 2 sin c প্লাস d বাই 2, ভাইয়া 3 থিটা প্লাস 7 থিটা ডিভাইড বাই 2 sin d মাইনাস c বাই 2, 7 থিটা মাইনাস 3 থিটা ডিভাইড বাই 2 প্লাস sin 5 থিটা এখানে আসে ইকুয়ালস টু 0। তাহলে এখানে ভাইয়া 2 আছে, 7 আর 3 হচ্ছে 10, 10কে 2 দ্বারা ভাগ করলে 5, এর মানে sin 5 থিটা থাকে। sin 7 থেকে 3 গেলে হয় হচ্ছে 4, 4কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 2, এর মানে 2 থিটা থাকে প্লাস sin 5 থিটা ইকুয়ালস টু 0। এবার তোমার মনে কি এই আগ্রহটা জাগে না ভাইয়া, তোমার কি লোভ লাগে না? এখানে একটা sin 5 থিটা আছে, এখানে একটা sin 5 থিটা আছে, কি করতে মন চায়? কি করতে মন চায় বলো? ওকে, অবশ্যই আমাদের কমন নিতে মন চাইবে। আমরা কমন নিব sin 5 থিটা ইন্টু 2 sin 2 থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। ভালো কথা, হয়ে গেছে তো। এরপর হচ্ছে হয় এটা ইকুয়ালস টু 0, হয় sin 5 থিটা ইকুয়ালস টু 0, অথবা 2 sin 2 থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। এটা ইকুয়ালস টু 0 হলে আমরা জানি sin থিটা ইকুয়ালস টু 0 কখন হয়? sin থিটা ইকুয়ালস টু 0 হলে থিটা ইকুয়ালস টু আমরা জানি n ফাই, এখানে থিটার জায়গায় 5 থিটা আছে, অতএব আমরা বলতে পারি 5 থিটা ইকুয়ালস টু হচ্ছে n ফাই। সুতরাং আমরা বলতে পারি থিটা ইকুয়ালস টু হচ্ছে n ফাই ডিভাইডেড বাই 5। এটা হচ্ছে আমার একটা আনসার। আরেকটা আনসার বের করতে হবে আমাদের এখান থেকে আমাকে আরেকটা আনসার বের করতে হবে। তো আসো এখান থেকে আরেকটা আনসার কীভাবে বের করব। তাহলে এখান থেকে আরেকটা আনসার বের করতে গেলে আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে, এখান থেকে খুব সিম্পলি বলা যায় 2 sin 2 থিটা ইকুয়ালস টু -1। সুতরাং sin 2 থিটা ইকুয়ালস টু -1/2। এবার আসো sin 2 থিটা ইকুয়ালস টু মাইনাস sin কত ডিগ্রির মান হাফ? আমরা জানি হচ্ছে sin 30 ডিগ্রি মান হচ্ছে 5/6 এর মান হাফ। এবার আসো আমাদের এখানে শেষ পর্যন্ত কী পাইলাম? sin 2 থিটা ইকুয়ালস টু মাইনাস sin 5/6। এখন কোয়াড্রেন্ট চেঞ্জ করে আমাকে এটা মিলাইতে হবে, মাইনাসটা ভিতরে ঢুকাই দিলেও হয়, বাট ওইটা ঢুকানো উচিত না, কারণ তোমরা সাইনের ফর্মুলা একটু ঝামেলা আছে, কমপ্লেক্সিটি আছে, ওই কারণে আমরা কোয়াড্রেন্ট চেঞ্জ করে এমনভাবে সাজাবো যাতে করে এটা সমতুল্য হয়। তো আমরা একটু কোয়াড্রেন্ট চেঞ্জ করি, কীভাবে দেখো, sin 2 থিটা মাইনাস sin এমনভাবে লিখব যাতে করে আমার এটা হয়, আমার উপরেরটা হয়। তো বুঝতেই পারতেছ আমাদের এখান থেকে সাইনই আসতে হবে, এর মানে এখানে একটা পাই রাখতে হবে, পায়ের সাথে এটা যোগ হবে না বিয়োগ হবে, এমনভাবে বসাইতে হবে যাতে করে মাইনাস আসে। তাহলে ফাই যদি প্লাস দিই তাহলে দেখো ফাই প্লাস মানে হচ্ছে থার্ড কোঅর্ডিনেটের সাইন কিন্তু নেগেটিভ, কিন্তু ফাই যদি আমরা মাইনাস দিতাম, ফাই মাইনাস মানে হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেট, সেখানে সাইন কিন্তু পজিটিভ। সো তুমি এটাকে ফাই মাইনাস আকারে লিখতে পারবা না। এখন তুমি উল্টা দিকে যাও, কোয়াড্রেন্ট চেঞ্জ করো, সাইন ফাই আসে মানে হচ্ছে সাইনই থাকবে sin 5/6, আর যেহেতু 5 প্লাস মানে হচ্ছে থার্ড কোয়াড্রেন্টের সাইন নেগেটিভ, ওই কারণে এটা পাইছি। এবার আমরা লিখতে পারি, আমরা ফর্মুলা জানি কি, sin থিটা ইকুয়ালস টু sin আলফা হলে থিটা ইকুয়ালস টু বলা যায় n ফাই প্লাস -1 টু দি পাওয়ার n আলফা। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো আমাদের sin 2 থিটা ইকুয়ালস টু sin, এটাই ক্যালকুলেশন করলে 6 1 7 7 ফাই ডিভাইড বাই 6, এটাই হচ্ছে আলফার মান। তাহলে এখানে থিটা বলতে কত, তাহলে আমরা sin থিটা ইকুয়ালস টু sin আলফা, এই থিটা বলতে 2 থিটা মিন করে, আলফা বলতে এটা মিন করে। তাহলে আমাদের ফর্মুলা কি হবে, 2 থিটা ইকুয়ালস টু n ফাই প্লাস -1 টু দি পাওয়ার n আলফা মানে হচ্ছে 7 ফাই ডিভাইড বাই 6। তুমি তো 2 থিটার মান বের করবা না, সুতরাং থিটা ইকুয়ালস টু বলা যায় n ফাই ডিভাইড বাই 2 প্লাস -1 টু দি পাওয়ার n
7 ডিভাইডেড বাই 6 দুগুণ 12 12 অ্যান্ড দিস ইজ আওয়ার আনসার। বলো আমরা বুঝছি কিনা? এই জিনিসটা না বুঝলে আমি কিন্তু একবারে বেসিক থেকে বুঝাইছি যাতে করে তোমাদের সমস্যা না হয়, কারণ পরীক্ষায় কোয়াড্রেন্ট চেঞ্জে তোমরা অনেক ঝামেলা করো, এই সকল জায়গায় জটিলতা সৃষ্টি করো। বলো আমরা বুঝছি কিনা? বলো আমরা এতটুকু বুঝছি কিনা, এতটুকু বুঝছি কিনা, এতটুকু আমরা বুঝছি কিনা একটু বলি। এই ধরনের ম্যাথগুলো আমাদের বেশি বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এই ধরনের ম্যাথগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট। ওকে, আমি শর্ট একটা রিভিউ দিই ভাই। আমরা যে কাজটা করলাম, এখানে একটা সাইন আছে, দুইটা কজ আছে, তো ফর্মুলা করতে হলে কজের সাথে কজের করতে হবে, ওই কারণে কজ দুইটাকে এক পাশে রাখলাম, সাইনটাকেও রাখলাম, সমস্যা নাই। তবে আমি এমনভাবে রাখলাম যাতে করে বড়টা পরে থাকে, যেহেতু কসের বিয়োগের ফর্মুলা। এরপর ফর্মুলা করলাম, দেখবা প্রত্যেকটা ম্যাথে এক্সট্রা যে জিনিসটা থাকবে না সেটার সাথে অটোমেটিক মিলে যাবে, একবার প্রত্যেকটা ম্যাথে অটোমেটিক মিলে যাবে, কারণ এই পার্টটা এমনভাবে দেওয়া হয় এখানে কখনো 6 থিটা থাকবে না, 5 থিটাই থাকবে, যাতে করে এখানে মিলে যায়। অর্থাৎ ওরা ম্যাথটা এমনভাবে দিবে যাতে করে মিলে যায়, না তো তুমি সামনে আগাইতে পারবা না। তো তুমি কমন নিবা, কমন নেওয়ার পর আমাদের হয় এটা ইকুয়ালস টু 0 অথবা এটা ইকুয়ালস টু 0, এটা সলভ করো, এটা সলভ করো। আর এখানে যেহেতু আমাদের মাইনাস আসছে ওই কারণে আমরা কোয়াড্রেন্ট চেঞ্জ করে প্লাস বানাইলাম। এখন আমার সাইন চেঞ্জ চলে যাবে, সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফা হলে ফর্মুলা করা যাবে, কারণ মাইনাস থাকলে তার কোনো ফর্মুলা নেই। ওকে, তো সিমিলার টাইপস অফ প্রবলেম আরও অনেকগুলো আছে, আমি একটু দেখতেছি। কস থিটা, যেমন এর পরের ম্যাথটা কস থিটা মাইনাস কস 7 থিটা ইকুয়ালস টু সাইন 4 থিটা, এটা তো আরও সোজা। এর পরের ম্যাথটা আমি জাস্ট বোর্ডে লিখি যে তোমার এরকম আছে, এর পরের ম্যাথটা কস থিটা মাইনাস কস 7 থিটা ইকুয়ালস টু হচ্ছে সাইন 4 থিটা। তো লিটারালি তুমি আবার এখানে তো সাজানো আছে, ফর্মুলা করো, এটাকে বাম পাশে আনো, আনলে দেখবে এখান থেকে একটা সাইন 4 থিটা বের হয়েছে, সেটা কমন নিলে কাজ শেষ। এরপর প্রত্যেকটা ম্যাথই সেম, আমি খালি আনকমন টাইপসের ম্যাথ করাতে চাচ্ছিলাম। হ্যাঁ, আরেকটা ম্যাথ আমি করাই দিই, এবার আরেকটা ম্যাথ করাই দিই। তাহলে এই ধরনের ম্যাথগুলো, এগুলো হচ্ছে 3টা ওয়ালা, আবার 4টা ওয়ালাও আছে, আমরা এখনও 3টা ওয়ালাতে আসি। 3টা ওয়ালার মধ্যে 2টা আমাদের সাইন থাকবে, একটা কস থাকবে, অথবা 3টেই সাইন থাকতে পারে, 3টেই কস থাকতে পারে। তো একটু আগে যেটা করছিলাম এই টাইপটা হচ্ছে এরকম, 2টা সাইন থাকবে, একটা কস থাকবে, অথবা 2টা কস থাকবে, একটা সাইন থাকবে। 2টা সাইন থাকলে 2টা সাইনের ফর্মুলা করলে কসটা অটোমেটিক মিলে যাবে, কমন নিয়ে নিব। আর 2টা কস থাকলে কসের ফর্মুলা করে পাগির যেটা সাইন থাকবে সেটা মিলে যাবে। এখন আসো আমরা একটা ম্যাথ করব যেটার মধ্যে আমার 3টাই কস। তো আসো √2 cos থিটা মাইনাস √2 cos থিটা মাইনাস cos 3 থিটা, √2 cos 3 থিটা মাইনাস cos থিটা ইকুয়ালস টু আমরা বলতে পারি হচ্ছে cos 5 থিটা। ওকে, এটা হচ্ছে আমাদের মেইন থিমটা, যে আমরা এই ম্যাথটা করব। তো এই ম্যাথটা করতে গেলে একটা জিনিস খেয়াল করে দেখো, তোমাদের এখানে তোমরা যেই জিনিসটা দেখবা সেটা হচ্ছে ভাইয়া, আমাদের এখানে আমরা যখন এই ম্যাথটা করতে যাব, আগের ম্যাথগুলোতে যেরকম আমাদের হয়েছিল যে আমাদের 2টা কস একটা সাইন ছিল, ওরকম না, এখানে 3টাই কস। তবে 3টা কস হলেও একটা কসের ঝামেলা আছে। কেন ভাই? এই কজের সহগ 1, এই কজের সহগ 1, মানে এক কথায় 2টাকে আমি একসাথে cos c প্লাস cos d ফর্মুলা করতে পারবো। বাট এখানে √2 থাকার কারণে ঝামেলা হয়ে গেছে। তো এটাতে তুমি ফর্মুলা করতে পারবে না, কারণ এটার সাথে ফর্মুলা করতে হলে √2 ওয়ালা আরেকটা লাগবে, √2 কমন নিলে ফর্মুলা হবে। ওই কারণে যেটার ফর্মুলা করতে পারবো না সেটাকে পাশে রেখে দিলাম, বাকিটাকে কাছে টেনে আনলাম। তো আমাদের √2 cos 3 থিটা মাইনাসটা কমন নিলে cos থিটা প্লাস cos 5 থিটা। তো আমরা তো বলছিলাম ভাইয়া কসের বিয়োগের ক্ষেত্রে বড়টাকে পিছনে রাখবো, তো এটা তো বিয়োগ না, যোগ। তাহলে cos থিটা প্লাস cos 5 থিটা বলা যে কথা, cos 5 থিটা প্লাস cos থিটা বলাও সেম কথা না? সেম কাজটাই করতেছি, আগে 5 থিটা রাখলাম, পরে থিটা রাখলাম, তাহলে আর ওই ঝামেলাটা হবে না আর কি। তাহলে আমরা এবার ফর্মুলা করব, cos c প্লাস cos d এর ফর্মুলা করব। তো cos c প্লাস cos d এর ফর্মুলা তোমরা জানো, তো আমি লিখি √2 cos 3 থিটা মাইনাস cos c প্লাস cos d এর ফর্মুলা কি 2
কস সি প্লাস ডি বাই টু, আমি মুখে মুখে ক্যালকুলেশন করে ফেলি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, তাহলে সি প্লাস ডি বাই টু 5 থিটা প্লাস থিটা মানে 6 থিটা ডিভাইড বাই 2 মানে হচ্ছে 3 থিটা, কস সি মাইনাস ডি বাই টু 5 থিটা মাইনাস থিটা মানে হচ্ছে 4 থিটা ডিভাইড বাই 2 মানে হচ্ছে 2 থিটা ইকুয়ালস টু 0। আমি আগেই বলছিলাম মিলে যাবে, দেখো মিলে গেছে, এই কস 3 থিটা মিলে গেছে, যেটা মিলে গেছে সেটা কমন নাও, কস 3 থিটা কমন নিলে √2 মাইনাস 2 কস 2 থিটা ইকুয়ালস টু 0। এবার দেখো হয় কস 3 থিটা ইকুয়ালস টু 0 অথবা √2 মাইনাস 2 কস 2 থিটা ইকুয়ালস টু 0। এখান থেকে বলতে পারবো ভাইয়া কস থিটা ইকুয়ালস টু হচ্ছে কত 0। তো আমরা তো জানি কস থিটা ইকুয়ালস টু 0 এর ফর্মুলা হচ্ছে ভাইয়া 2n + 1 5/2। তাহলে এখানে কস থিটা বলতে কত ভাই এই 3 থিটাটা, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো 3 থিটা ইকুয়ালস টু 2n + 1 π/2। তো তোমার তো দরকার কার মান, থিটার মান, সুতরাং থিটার মান হচ্ছে 2n + 1, 3টা দ্বারা ভাগ করলে 3 × 2 = 6। তাহলে আমাদের এতটুকু এই যে আনসার। এবার আসো পরেরটা, তো পরেরটা করতে গেলে তো আমরা এখান থেকে বলতে পারবো 2 cos 2 থিটা ইকুয়ালস টু √2 বলা যায়, ডাইরেক্ট মাইনাস কেটে দিলাম। তো আমরা এখান থেকে বলতে পারি cos 2 থিটা ইকুয়ালস টু হচ্ছে √2 ডিভাইড বাই 2, √2 ডিভাইড বাই 2 মানেই তো 1/√2, তো 1/√2 মানেই তো হচ্ছে আমাদের cos কত, cos 5/4। তো আমরা জানি cos থিটা ইকুয়ালস টু cos আলফা হলে থিটা মানে এখানে 2 থিটা ইকুয়ালস টু আমাদের 2n phi প্লাস মাইনাস আলফা, আমাদের 2n phi প্লাস মাইনাস আলফা মানে হচ্ছে 5/4। সুতরাং আমরা থিটার মান বলতে পারবো n phi প্লাস মাইনাস 5/4 × 8। দিস ইজ আওয়ার আনসার। বলো বুঝছে কিনা? ইবান সাইদ, অন্য কোনো পদ্ধতিতে করা যায় না? কোন পদ্ধতিতে করবো বলো? আমাদের যার সাথে যার ফর্মুলা মিলবে তার সাথে তো ফর্মুলা করতে হবে, তুমি অন্য কারোর সাথে কীভাবে ফর্মুলা করবা? যেমন √2 ওয়ালা যে কস যেটা আছে তার সাথে আমি চাইলেও ফর্মুলা করতে পারতেছি না, ওই কারণে বাকি দুইটার ফর্মুলা করলাম। এটাই তো সবচেয়ে সহজ পদ্ধতি, এর থেকে আর সহজ পদ্ধতি কী চাও? নিদ্রিতে চায় না ভাইয়া, √2 cos 3 থিটা কমন নেওয়া যায়, নাও, নিলেও সেম আনসার পাবা, কারণ √2 তো কনস্ট্যান্ট বের হয়ে চলে যাবে, সেম আনসার পাবা, কোনো সমস্যা নেই। তো আমি ওইখানে কমন না নিয়ে পরে কাটাকাটি করছি আর কি, সেম কথা, কনস্ট্যান্ট কমন নেওয়া না নেওয়া সেম কথা, কারণ কনস্ট্যান্টের উপর আমার আনসারগুলো ডিপেন্ড করে না, এটা আইদার আগে হোক পরে হোক এটা বাদ চলে যাবে। ইমান চাই আর কঠিন পদ্ধতি চাই, এই কঠিন পদ্ধতি তুমি বের করো। মানে এই ম্যাথগুলো হচ্ছে অন্যতম সহজ ম্যাথ এবং এগুলো পরীক্ষা সবচেয়ে বেশি আসে, সত্যি কথা, এগুলোই পরীক্ষা সবচেয়ে বেশি আসে। এবার আসো, একটু আগে যখন তোমাকে 10-এর ক্ষেত্রে ম্যাথ করাইছিলাম মনে আছে ভাইয়া? আপনি যখন করাইছিলেন, এই যে একটু আগে প্রথমেই করাইছিলাম, আজকে শুরু করছিলাম এটা দিয়ে 10x + 10(2x + 10(3x) = 0, তখন আমাদের কি করতে হয়েছিল, এই 3xটাকে এগুলোতে কনভার্ট করতে হয়েছিল, দেন হাবিজাবি ব্লা ব্লা ব্লা। এখন ঠিক সেম ম্যাথ যদি আমার এরকম আসে, sin x প্লাস sin 2x প্লাস sin 3x = 0, সত্যি কথা তোমার এগুলো এটা দ্বারা লাগবে না, এত কিছু করা লাগবে না, তুমি এখানে sin 2x এর জায়গায় x কোনো দরকার নাই, আরও সহজ পদ্ধতি। এখানে তো আমরা এটা করছি একটাই কারণে, আমাদের 10x + 10(2x) এর আমরা ডাইরেক্ট কোনো ফর্মুলা জানি না, কিন্তু sin c + sin d এর ফর্মুলা জানি, cos c + cos d এর ফর্মুলা জানি, ওই কারণে sin cos এর ক্ষেত্রে এরকম থাকলে এরকমভাবে সেম ম্যাথ হইতে পারে, cos x + cos 2x + cos 3x করলে মিলে যাবে। তো আমাকে এমনভাবে করতে হবে যাতে করে আমাদের এই যে এই ধরনের ম্যাথগুলোতে ফর্মুলা জানা আছে, sin c + sin d, cos c + cos d, sin c - sin d, cos c - cos d, ওই কারণে এই সকল ম্যাথের ক্ষেত্রে 10 ওয়ালাটা চিন্তা করার দরকার নাই, 10 ওয়ালাটা হচ্ছে 10 এর মতো আলাদা,
আমি মনে করাই দিছি একটাই কারণে, পরীক্ষায় যেয়ে তোমরা ঠিক এই জায়গায় ঝামেলাটা করে ফেলবা। এবার আসো তাহলে আমি এটা করানো শুরু করি। এখন খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, আমি যে কোনো দুইটার ফর্মুলা করতে পারি, তিনটার তো ফর্মুলা করতে পারবো না। ওকে, সাইন সি প্লাস সাইন ডির যে ফর্মুলা করলে ফর্মুলাটা হয় 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। তুমি এখানে সাইন এই দুইটার ফর্মুলা করতে পারো, এই দুইটার ফর্মুলা করতে পারো, এই দুইটার ফর্মুলা করতে পারো, এটার ফর্মুলা করতে পারো, যে কোনো দুইটার ফর্মুলা। বাট ফর্মুলা এমনভাবে করতে হবে যেমন তুমি মনে করো সাইন এক্স প্লাস সাইন 2x এর ফর্মুলা করলা, এটার ফর্মুলা করলা, পাশে সাইন 3x রয়ে গেছে। তাহলে যদি এটা করা যাবে, যদি এটাকে ক্যালকুলেশন করলে এই ধরনের টার্ম আসে, কারণ এটা কমন নিতে হবে না। একইভাবে তুমি চাইলে এটা করতে পারো সাইন 2x প্লাস সাইন 3x, পাশে থেকে যাবে কি সাইন x। এটা করতে পারবা যদি এটাকে ক্যালকুলেশন করার পর এই ধরনের টার্ম আসে। বাকি থাকে হচ্ছে সাইন x প্লাস সাইন 2x করতে সাইন 3x করতে পারবা, তার সাথে থেকে যাবে হচ্ছে সাইন 2x করতে পারবা যদি এটাকে ক্যালকুলেশন করার পর এই জিনিসটা আসে। এখন আসবে কি আসবে না কীভাবে বুঝবো? সূত্রের দিকে তাকাই দেখো, সাইনওয়ালাটাই তো আসতে হবে। সাইনওয়ালাটার সাথে ক্যালকুলেশন করার পর কোণ হয় হচ্ছে সি প্লাস ডি বাই 2। এখানে দেখো করলে এক্স প্লাস 2x ডিভাইড বাই 2 সমান কত হয়? 3x বাই 2 হয়। এটা কি আসে? আসে না। সো আমার এই মেথডটা করা যাবে না। এখানে করলে 2x প্লাস 3x ডিভাইড বাই 2 মানে হচ্ছে 5x বাই 2। 5x বাই 2 করলে দেখা যায় সাইন x আসে না, সো তুমি কমনও নিতে পারবা না, এটাও করা যাবে না। এটা করলে দেখা যায় আমাদের আসে x প্লাস 3x ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 4x বাই 2 মানে হচ্ছে 2x, আর 2x এখানে আসে, এর মানে এটা করা যাবে। ওই কারণে হচ্ছে তিনটা সাইন যখন আসে তখন আমাকে যে কাজটা করতে হচ্ছে, ফর্মুলা করার জন্য বাছাই করতে হচ্ছে। আমি কিন্তু যে কারো ফর্মুলা করতে পারবো, বাট আমাকে বাছাই করতে হবে এমন দুইটাকে, যে দুইটাকে বাছাই করে ফর্মুলা করার পর রিমেইনিং যেটা থাকে সেই রিমেইনিং ফর্মেটটা যাতে আসে, আসলে কমন নিতে পারবো। ওই কারণে এখানে তোমাকে ফর্মুলা করতে হবে সবচেয়ে বড়টা এবং সবচেয়ে ছোটোটা। আমি ম্যাথ করানোর সময় বলে দিই, সাইন এবং কজের ক্ষেত্রে যখন তিনটে একসাথে থাকবে তুমি সবচেয়ে বড়টা নিবা আর সবচেয়ে ছোটোটা নিবা, অটোমেটিক মিলে যাবে। সবচেয়ে বড় আর ছোটো নিলে মিডলেরটা অটোমেটিক মিলে যাবে, তোমার টেনশন করতে হবে না। বলো আমার কথা ক্লিয়ার কিনা? কেন এই দুইটা করব না, কেন এটা করব সেটা বুঝছি কিনা? কথা ক্লিয়ার কিনা? তোমাদের কেউ এভাবে ব্যাখ্যা করবে না, কারণ সবাই বলে দিবে এটার সাথে এটা নাও, দেখবা কমন ম্যাথ মিলে গেছে। আর মিলে গেছে, আমার মনে প্রশ্ন আসতে পারে না কেন এটা করবো না? সিম্পল হিসাব, কেন করবো না? স্কোপ আছে কিনা দেখি। ওকে, তাহলে আমরা দেখো, তুমি দেখবা তোমার বইগুলোতে সলভ করার ক্ষেত্রে ডাইরেক্ট করে দিয়েছে, কেন করছে সেটা বলে নাই। তো আমি তো চাইলে যে কারো করতে পারি, ওই কারণে আমি বলে দিলাম কেন আমি প্রথমটা আর লাস্টটা চুজ করব। তাহলে দেখো আমি কি করতেছি, এ সাইন 3x প্লাস সাইন x প্লাস সাইন 2x ইকুয়ালস টু 0 এভাবে সাজাই লিখলাম। এই সাজাই লেখাটা হচ্ছে এই ম্যাথের মেইন কাজ। সাজাই লিখছো না, বাকি কাজ হুবহু আগের মতো। এই সাজাই লেখাটা মানে এই ধরনের ম্যাথগুলোতে কার সাথে কাকে রেখে তুমি ক্যালকুলেশন করবা এটা জানলে বাকিটা প্রত্যেকটা ম্যাথে সেম। দেখো আমি করে ফেলতেছি, সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা 2 সাইন সি প্লাস ডি বাই 2, এর মানে 3x প্লাস এক্স ডিভাইড বাই 2 কস সি মাইনাস ডি বাই 2, 3x মাইনাস এক্স ডিভাইড বাই 2 প্লাস সাইন 2x ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে বলতে পারবো 2 সাইন, এখানে আসে 2x কস, এখানে আসে x, 3x থেকে x গেলে হচ্ছে 2x, 2x বাই 2 মানে 2, তাহলে x, তাহলে আমাদের প্লাস সাইন 2x ইকুয়ালস টু 0। স্বভাবতই আমার কমন নিতে ইচ্ছে করবে প্রত্যেকটা ম্যাথের মতো, সাইন 2x সাইন 2x। এবার আমরা সাইন 2xটা কমন নিব। সাইন 2xটা যদি কমন নিই, সাইন 2x যদি কমন নিই, 2 cos x প্লাস 1 ইকুয়ালস টু কত পাবো? 0 পাবো। এবার আসো, হয় সাইন
2x ইকুয়ালস টু 0 অথবা অথবা 2 cos x প্লাস 1 ইকুয়ালস টু 0। একটু বুঝছে কিনা বলো। আচ্ছা আগে এটা ডাইরেক্ট বলে দিই, সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফা হলে থিটা ইকুয়ালস টু n ফাই, সুতরাং x ইকুয়ালস টু হচ্ছে n ফাই ডিভাইড বাই 2। এরপর এটা করব, তাহলে আগে বলো একটু বুঝছো কিনা, একটু বুঝছো কিনা বলো। নুসরাত জান এমসিকিউতে কিভাবে করব? দেখো প্রথম কথা হচ্ছে খুব বড় সড়ো মানের যে এমসিকিউগুলো সেগুলো কখনো আসবে না তোমাদের এক্সামে। আর এমসিকিউতে কিভাবে করবা তার জন্য আমি একটা পদ্ধতি তোমাদেরকে বলে দিব, সংক্ষিপ্ত একটা পদ্ধতি বলে দিব যে কিভাবে এমসিকিউতে তুমি যাচাই করবে। এমসিকিউতে হচ্ছে তোমাকে যাচাই করে করে দেখতে হবে, তো সেটা কিভাবে করবে সেটা আমি তোমাদেরকে বলে দিব আমি এমসিকিউর জন্য একটা পদ্ধতি আমি বলে দিব, সেটা আমাকে আগামী ক্লাসে মনে করে দিও। যেহেতু বলছিলাম নেক্সট ক্লাসটা হচ্ছে আমাদের একটু আনকমন টাইপসের জিনিসগুলোর জন্য, মেইন কাজগুলো আজকে শেষ হয়ে যাবে, তো আমাকে কালকে মনে করে দিও, আমি নেক্সট ক্লাসে তখন আমি করে ফেলবো আর কি। সামিয়া কাউসার, সাইন a প্লাস বি এর সূত্র দিয়ে করা যাবে? দেখো সাইন a প্লাস বি এর সূত্র মানে কি, সাইনের সাথে দুইটা কোণ যোগ আকারে আছে, এটা যে কথা সাইন a প্লাস সাইন বি সেম কথা নয়। এটা মানে হচ্ছে সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা, আর এটা মানে হচ্ছে সাইন a প্লাস বি এর ফর্মুলা। এখানে তো সাইনের সাথে দুইটা কোণ একসাথে যোগ আকারে আছে, আর এখানে হচ্ছে ভিন্ন ভিন্ন দুইটা সাইনের যোগফল, ভিন্ন ভিন্ন দুইটা সাইনের যোগফল মানে হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি। আর একটা সাইনের সাথে দুইটা যদি আমাদের কোণ থাকে, এই কোণটাকে আলাদা করার জন্য যেমন এটাকে লিখতে পারি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সো কোনটা কোন জায়গায় করতে হবে সেটা বুঝতে হবে। হ্যাঁ, এখানে আমার প্রত্যেকটা সাইন আলাদা আলাদা, এই আলাদা আলাদার ক্ষেত্রে আমার সি ডি এর ফর্মুলা। নুসরাত জাহান আনসার পাইছো কিনা বলো। ওকে, তাহলে আমাদের এই যে এবার দেখো, ও দূর, এটা তো বাকি রয়ে গেছে। তাহলে এখান থেকে বলতে পারি 2 cos x ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে বলতে পারি সরি -1 cos x ইকুয়ালস টু হচ্ছে -1/2, তাহলে cos x ইকুয়ালস টু হচ্ছে -1/2। cos কতর মান হাফ আমরা জানি হচ্ছে cos 60 ডিগ্রির মান হাফ, মানে হচ্ছে 5/3 এর মান হাফ। তো এখন আমার কথা হচ্ছে এখানে আছে ভাইয়া cos x ইকুয়ালস টু হচ্ছে -cos 5/3। তো এখন একটু খেয়াল করে দেখো, আবার আগের মতো ভাই এখানে যেহেতু cos x আছে, কজের ক্ষেত্রে কিন্তু মাইনাসটা ভিতরে জীবনে ঢুকানো যাবে না, তো আমাদের এখানে কস রেখে দিলাম। তা আমাদের কি করলে এটা মিলবে সেটা আমাকে দেখতে হবে। এখন যেহেতু কস থেকে কস রেখে দিতে হবে, তাহলে বুঝতে পারতেছো এখানে একটা পাই বসাইতে হবে। এখন পায়ের সাথে প্লাস দিব না মাইনাস দিব, তো আমরা দেখি পাই যদি দিই, পাই আছে, পায়ের সাথে প্লাস দেওয়া মানে হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, পায়ের সাথে মাইনাস দেওয়া মানে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। হ্যাঁ, তো আমাদের পায়ের সাথে যদি আমরা মাইনাস দিই তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে কস কিন্তু নেগেটিভ, তাহলে আমাদের এখানে মাইনাস দিয়ে দিলাম। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম হচ্ছে কি ভাইয়া, cos x ইকুয়ালস টু cos, আমাদের এখানে নিচে হচ্ছে 3 পাই মাইনাস 5 মানে হচ্ছে 2π/3, তাহলে cos x ইকুয়ালস টু cos 2π/3 আসলো। এটা লেখা যায়, মানে এক কথা কোয়াড্রেন্ট চেঞ্জ করে তুমি যে কোনোভাবে কোয়াড্রেন্ট চেঞ্জ করতে পারো, যে কোনো একটা দেখাইলে হবে। যেমন মনে করো প্লাসও দেওয়া যায়, কোনো জায়গায় কোনো একটা জায়গায় এরকম হলো প্লাসও দেওয়া যায় মাইনাসও দেওয়া যায়, দুইটা দেখানো দরকার নাই, যে কোনো একটা দেখাবা, যেটা দেখো আনসার আসলে হবে। তাহলে আমাদের cos θ ইকুয়ালস টু cos আলফা হলে θ ইকুয়ালস টু আমরা কত জানি 2n ফাই প্লাস মাইনাস আলফা, তাহলে x ইকুয়ালস টু 2n ফাই প্লাস মাইনাস আলফা মানে হচ্ছে 2π/3। এটাই হচ্ছে আমাদের আনসার। বলো বুঝছি কিনা। তুমি যে কোনো একটা দিলে হবে, বললাম না কোয়াড্রেন্ট চেঞ্জের ক্ষেত্রে যদি কোথাও দেখো ভাই প্লাস দিলেও মিলে মাইনাস দিলেও মিলে, ওই সকল ক্ষেত্রে আমরা যে কোনো একটা দিয়ে করব ইচ্ছা। তবে আমরা এখানে মাইনাস দিয়ে, তো সেই সকল ক্ষেত্রে আমরা মাইনাস দিয়ে করি কেন, মুখ্যমানের জন্য। মুখ্যমান বলে একটা কথা আছে, আমরা আগে বলছিলাম ষোলোটাকে আমরা মুখ্যমান বলি। তো প্লাস দিলে অ্যাঙ্গেলটা বড় চলে আসবে, মাইনাস দিলে অ্যাঙ্গেলটা ছোটো আসে, ষোলোটা কিন্তু আমার মুখ্যমান, ওই কারণে আমরা আসলে মাইনাস দিয়ে করি ম্যাক্সিমাম কেস। ইভান সাইদ, ডিরেক্ট cos 2π/3 বসানো যাবে না? হ্যাঁ অবশ্যই যাবে। ইভান সাইদ বলতেছে ভাইয়া cos x ইকুয়ালস টু -1/2, তো cos আমরা তো জানি cos 120 ডিগ্রির মান -1/2, তো cos 120 ডিগ্রি মানেই তো আমাদের 2π/3। অ্যাবসলিউটলি রাইট, বসানো যাবে। আমি সেটাই বের করছি, তুমি ডাইরেক্ট বসে দিলেও আমার কোনো আপত্তি নাই, তবে আমি বলি এভাবে করো, এটা সুন্দর একটা নিয়ম। বাট তুমি যদি সরাসরি বসাই দাও কোনো আপত্তি নেই, ফুল মার্কস পাবা, একটা মার্কস কাটার মতো ওয়ে নাই, কারণ তুমি জানোই যে এটার মানে, তো তুমি তো ভুল বসাও নাই।
সিমিলারলি cos x প্লাস cos 2x প্লাস cos 3x এটা তোমার হোম টাস্ক থাকলো। ওকে, আমরা প্রায় আরও কয়েকটা ম্যাথ করাবো। এবার আসো আমরা পাশের ম্যাথগুলো করাই, চারটাওয়ালা করলে আমরা একবারে সবচেয়ে ভালো ম্যাথটা করাই, যেটা সবচেয়ে বেশিবার পরীক্ষায় আসছে। cos x প্লাস sin x ইকুয়ালস টু cos x প্লাস sin x ইকুয়ালস টু cos 2x প্লাস sin 2x। ভাই একবার সিম্পল কথা হচ্ছে ভাই, এখানে আমাদের cos এখানে একটা আছে, এখানে একটা আছে, sin এখানে একটা আছে, এখানে একটা আছে। এই সকল ম্যাথগুলোতে দুইটা cos দুইটা sin থাকবে। তুমি বলো cos এর সাথে কি sin এর ফর্মুলা আছে? না। তাহলে cos দুইটাকে একসাথে করতে হবে, sin দুইটাকে একসাথে করতে হবে। যেহেতু যোগ আকারে আছে, তাহলে আমরা এমনভাবে করব যাতে করে, যেমন আমি cosটা যদি এই পাশে আনি, তাহলে এটা হয় কি দেখো, cos x মাইনাস cos 2x ইকুয়ালস টু, আর সাইনটাকে এই পাশে নিয়ে গেলাম, আগে থেকে sin 2x ছিল মাইনাস sin x, অর্থাৎ আমি এই সাইনটাকে অপোজিটে পাঠিয়ে দিলাম, এই কসটাকে এদিকে নিয়ে এলাম। তাহলে এবার আমাদের দেখো না সুন্দর ফর্মুলা মিলে গেছে না। হ্যাঁ, তুমি বলতে পারো ভাই আমি কসটাকে এই পাশে পাঠিয়ে দিই, সাইনটাকে এই পাশে আনি, তাও হবে। তবে সেক্ষেত্রে দেখবা কজের ক্ষেত্রে এই যে এই নীতিটা মানতেছে না, ষোলোটা আগে সেটা মানতেছে না, তখন আমি সেটা না করা ভালো। একটা লাইন বেশি করতে হবে, কোনো দরকার নেই। একটা লাইন বেশি করতে হলে cos অফ মাইনাস থিটা সমান cos থিটা সেটা বসাইতে হবে আর কি। তো আমরা সেটা করব না। তাহলে আসি আমাদের cos x মাইনাস cos 2x ইকুয়ালস টু sin 2x মাইনাস x। এখন আমরা ফর্মুলা করব cos c মাইনাস cos d এর ফর্মুলা। তো cos c মাইনাস cos d এর ফর্মুলা কি? 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। sin c মাইনাস sin d এর ফর্মুলা কি? sin c মাইনাস sin d এর ফর্মুলা হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। তাহলে আমাদের কি আসে ভাই? সিম্পল, আমরা বলছিলাম উভয় পাশ থেকে কাটাকাটি করা যাবে গুণের ক্ষেত্রে যদি কনস্ট্যান্ট হয়। এবার 2 কাটতে পারবা, বাকি কাউকে কাটতে পারবা না। তাহলে এখানে আসে হচ্ছে sin 3x বাই 2, এখানে আসে sin x ইকুয়ালস টু cos 3x বাই 2 sin x। তুমি যদি এখন মনে করো ভাইয়া এখানে sin x আছে, এখানে sin x আছে, কাটাকাটি করা যাবে না, কারণ xটা হচ্ছে একটা চলকের ক্ষেত্রে কাটাকাটি করা যায় না, এক পাশে আনিতে হয়। তাহলে আমরা এক পাশে এনে কমন নিব। তাহলে sin 3x বাই 2 sin x মাইনাস cos 3x বাই 2 sin x ইকুয়ালস টু হচ্ছে 0। তো আমরা যদি এখান থেকে sin xটা কমন নিলে পাবো sin 3x বাই 2 মাইনাস cos 3x বাই 2 ইকুয়ালস টু 0। হয় sin x ইকুয়ালস টু 0, সুতরাং x ইকুয়ালস টু হচ্ছে n পাই, অথবা sin 3x বাই 2 মাইনাস cos 3x বাই 2 ইকুয়ালস টু 0। তো আমরা এখান থেকে বলতে পারবো এটা মাইনাস এটা সমান 0 মানে কি? sin 3x বাই 2 ইকুয়ালস টু cos 3x বাই 2। দুইটা অ্যাঙ্গেল সেম, তাহলে সাইনের নিচে যদি cosকে আনি তাহলে এখান থেকে পাবো tan 3x বাই 2 ইকুয়ালস টু 1। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে tan 3x বাই 2 ইকুয়ালস টু 1। এবার আসো tan কতর মান 1, tan 3x বাই 2 tan 45 ডিগ্রি মান 1 মান হচ্ছে 5/4। তাহলে আমরা বলতে পারি tan থিটা ইকুয়ালস টু tan আলফা, tan থিটা ইকুয়ালস টু tan আলফা হলে থিটা ইকুয়ালস টু n ফাই প্লাস আলফা, আলফা মানে 5/4। এবার এটাকে 2 দ্বারা গুণ করতে হবে, বজ্র গুণন করো, তাহলে 3x ইকুয়ালস টু 2n ফাই প্লাস 2 দ্বারা গুণ করলে 5/2। এবার 3 দ্বারা ভাগ করতে হবে, 2n ফাই ডিভাইড বাই 3 প্লাস 5/6 অ্যান্ড দিস ইজ আওয়ার আনসার। বলো বুঝছে কিনা? বলি
ওহ, ভুল করে ফেলছি, আমি ভুল করে ফেলছি। 2x মাইনাস এক্স মানে তো এক্স, তাহলে এইদিকে x/2, এইদিকে x/2, সমস্যা নাই। তো আমরা এখানে x/2, এখানে x/2, এখানে x/2, তাহলে আমাদের x/2 ইকুয়ালস টু 0। সুতরাং x/2 ইকুয়ালস টু n পাই। সুতরাং x ইকুয়ালস টু বলতে পারি 2n পাই। হয়ে গেছে, বলো বুঝছি কি না? ওই জন্য তো চিন্তা করি ম্যাথ মিলে না কেন। হিমেল, 3 লাইনটা আবার বুঝান। 1 2 3। হ্যাঁ দেখো, সিম্পল কথা হচ্ছে ভাই, এখানে আমার দুইটা কজ আছে, দুইটা সাইন আছে। তো আমরাও জানি সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি, কস সি প্লাস কস ডি, কস সি মাইনাস কস ডি, মানে সাইনের সাথে সাইনের ফর্মুলা আছে, কজের সাথে কজের ফর্মুলা আছে, মিক্স আপ কোনো ফর্মুলা নাই। তো ওই কারণে আমরা কি করলাম, আমরা কস দুইটাকে এক পাশে আনলাম, সাইন দুইটাকে অপোজিটে রাখলাম। এখানে কস সি মাইনাস কস ডির ফর্মুলা করলাম, এখানে সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা করলাম। করার পর তো বাকিটা অটোমেটিক, যে আমাদের কনস্ট্যান্ট কাটাকাটি গেল 2 2। এরপর হচ্ছে আমাদের বাকিটার মধ্যে আমরা সাইন x/2 কমন নিলাম, এক পাশে এনে কমন নেওয়ার পর এটা পাইলাম, এটা ইকুয়ালস টু 0 অথবা এটা ইকুয়ালস টু 0। এটা ইকুয়ালস টু 0 করলে এটা ডান পাশে গেল, সাইন বাই কস সমান হচ্ছে 10। তো আমরা 10 এটা সমান 1, 10 কতর মান 1, 10 45 বসাইলাম, 10 3 ইকুয়ালস টু 10 আলফা হলে থিটা ইকুয়ালস টু tan 5 প্লাস আলফা করে দিলাম, শেষ। ইভান সাইদ, ভাইয়া উভয় পাশে বাদ দিয়ে করলে হবে না। না, তুমি উভয় পাশে যদি সাইন সাইন কেটে দিতা, তুমি তখন কিন্তু উভয় পাশে সাইন সাইন কেটে দিলে তুমি এই লাইনটা পাইতা, তখন এই সমাধানটা পাইতা, এই সমাধানটা তুমি মিস করতা। ওই কারণে আসলে আমরা যদি চলকের ক্ষেত্রে কাটাকাটি করি, যেহেতু চলক অনেকগুলো মান ধারণ করতে পারে, চলকের ক্ষেত্রে কাটাকাটি করলে ঝামেলা এটাই, তুমি অনেকগুলো আনসার মিস করে ফেলবা। কারণ এখানে সাইনের মানটা এক্সের উপর ডিপেন্ড করে, এটা একটা চলক। ওই কারণে উভয় পাশে ধ্রুবক থাকলে, যেহেতু ধ্রুবকের উপর আনসারটা ডিপেন্ড করে না, আনসারটা ডিপেন্ড করে চলকের উপর, যার কারণে তুমি চলকটাকে যদি কেটে দাও, ওই চলকের রেসপেক্টে যে আনসারগুলো পাওয়ার কথা সেগুলো তুমি পাচ্ছ না। এর মানে তুমি কাটাকাটি করলে এই আনসারগুলো পাবা, এই আনসারগুলো পাবা না। ওই কারণে সমীকরণের উভয় পাশ থেকে কখনো চলক চলক কাটাকাটি করা যায় না। আমরা অনেক জায়গায় করে ফেলি, বাট করা যায় না। এটা ম্যাথমেটিক্সের কোনো রুলস না, কাটাকাটি করা যাবে না। কখনো কখনো যেখানে কাটাকাটি করে এখানে অ্যাকচুয়ালি ওইটার মান ওইটা হওয়া সম্ভব না। তো সম্ভব না সেটা আলাদা করে বলে দেওয়াটা হচ্ছে ম্যাথমেটিক্সের সবচেয়ে ভালো নিয়ম। এবার বলো বুঝছি কি না? এখানে 1 এর জায়গায় সাইনের ফর্মুলা কেন হবে? tan 3x/2 এর মান tan কত? কারণ এটা tan হয়ে গেছে, সাইন বাই কস সমান tan হয়ে গেছে না, এই কসটা নিচে আসলো, সাইন বাই কস সমান হচ্ছে tan। এই কসটাকে নিচে আনলাম, যার কারণে এখানে 1 আসলো, সাইন বাই কস সমান tan। এখন এটা যেহেতু tan এর পাশে আছে 1টা, তাহলে tan কতর মান 1? tan 45 এর মান 1, সেটা দিয়ে করতে হবে।
ওকে, আজকে আর না করে ভালো লাগতেছে না। আমরা আজকে এতটুকু করাইলাম, ওই যে আমার এই টাইপের একটা করাইলাম, আমাদের এদের মধ্যে তো আমার সাইন কোস এগুলো গুণাকারে থাকতে পারে, তো গুণাকারে থাকলে কী হবে সেটা আমরা আগামী ক্লাসে দেখাবো। আর একটা টাইপস বাকি আছে, তো সেই টাইপসটা সহ একসাথে আমি আগামী ক্লাসে দেখাই দিব, তাইলে বেশি প্রেশার হবে না। তো আজকের ক্লাস এতটুকুই থাকুক, এই রিলেটেড যতগুলো ম্যাথ আছে সেগুলো তোমরা করে ফেলবা, আর বাকিগুলো হচ্ছে ইনশাল্লাহ আমি আগামী ক্লাসে করাই দিব, তাইলে আমাদের অধ্যায়টা শেষ হবে। এরপর দ্য মাইটি স্থিতিবিদ্যা শুরু। দেখো, এটা তো আমরা প্রথম ক্লাসে সূত্রের ক্লাসে বলছিলাম tan x এর মান 0, এই tan মানে কি sin x বাই cos x। তাহলে যদি কোথাও সাইনের মান 0 হওয়া মানেই তো tan এর মান 0, tan 0 মানে কি অ্যাকচুয়ালি সাইনের মান 0, ওই কারণে sin 0 এর যে ফর্মুলা tan 0 এর সেম ফর্মুলা, বাট 1 এর ক্ষেত্রে সেম না, এটা অনলি 0 এর ক্ষেত্রে প্রযোজ্য। একটু বুঝছি কিনা তন্ময় দাস বোধ ক্লাস থাকবো না, ক্লাস ন থাকব। বুঝছি কিনা বলো, ক্লিয়ার কিনা, এতটুকু ক্লিয়ার কিনা? আজকে বেশি বেশি ইম্পর্টেন্ট কিছু ম্যাথ করাইছি। বলো বুঝছি কিনা? ওকে, যদি সব কিছু ক্লিয়ার হয় তাহলে আমাদের গুড বাই। আজকের ক্লাস যেগুলো বলছি এগুলো রিলেটেড অনেকগুলো ম্যাথ পাবো তুমি বইতে, ওই ম্যাথগুলো সবগুলো করে নিও। ঠিক আছে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।